বাংলাদেশকে অনুসরণ বা অনুকরণ করে যারা সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামাতে চেয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ ছিল। সেই প্রতিবাদটুকুই আছে। অভয়ারা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা অভয়া ন্যায় বিচার পাক, আর ভবিষ্যতে কেউ যেন আর অভয়া না হয়ে ওঠে, এটাই তো দাবি, এটাই তো আর্জি। 2026-এর কি মনে হচ্ছে, মানে তৃণমূল কংগ্রেস থাকবে নাকি না অন্য কোনো দলীয় নেতার বা দলীয় পার্টির আগমন হবে বেশি, সিট কারা পাবে বেশি? বাঙালির কোনো অপশন নেই তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি ছাড়া। বিরোধী বা বিকল্প, মমতা ব্যানার্জির বিকল্প কে বলুন তো? যারা বাংলা ভাষা বলার অপরাধে অত্যাচার করে তারা, যারা বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হলে পশ্চিমবঙ্গের মাঠ ঘাট গরম করে দেয়, আর ডবল ইঞ্জিনের সরকার উড়িষ্যাতে 100টা শুধুমাত্র হিন্দু, আরো বড় করে বললে ভালো হয়, যেটা হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষা বলার অপরাধে 100টা পরিবারে ঘর পুড়িয়ে দেয়। তারা, যারা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে, তারা, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অসম্মান করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করে, বা তারা যারা বাঙালি চেতনা আনতে চাইছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে দিয়ে, অথচ সেই শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি তার ডায়েরিতে লিখে গেছিলেন বাঙালির শেষ আইকন নেতাজি সুভাষচন্দ্র বোস দেশদ্রোহী এবং হিন্দু বিরোধী। বাঙালি সিদ্ধান্ত নেবে না বাঙালি নেতাজির পক্ষে থাকবে না শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষে থাকবে। আমার পাশের বাড়ি এক দিদি, তাকে একজন বিজেপির ওই যে বলে না ওরা কারিয়াকর্তা এসে বলছে, দিদি এবার কিন্তু আমাদের ভোটটা দিও, মমতা ব্যানার্জি তো মাত্র 1000 টাকা দিচ্ছে, আমরা ক্ষমতায় আসলে 2500 টাকা দেবো। দিদি বললো, শোন না বাবু শোন, 2500 টাকা দিস না বাবু। কেন দিদি, ওরা 1000 দিচ্ছে, 2500 আমরা দেবো, পছন্দ না? না না, আগে যে 15 লাখ টাকাতে দিয়েছিলেন ওটাই এখনো খরচ করে উঠতে পারেনি, আবার 2500 টাকা দিবি, কিভাবে খরচা করবো? এই মিথ্যে কথা। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা, সবাইকে অনেক স্বাগত আমার শোতে। আজকে কি রয়েছে আমার সাথে, আজকে একটু আলাদা রকম বলি, কারণ এতদিন আপনারা দেখেছেন আমার শোতে পলিটিশিয়ান এসেছে, ডায়েটিশিয়ান এসেছে। হ্যাঁ ঠিক, পলিটিশিয়ানের কথা বলতে যার কথা মনে পড়ে, আমার সাথে রয়েছে পানিহাটির কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের স্পোক পার্সন সম্রাট চক্রবর্তী দাদা রয়েছে। কেমন আছেন দাদা? ভালো আছে। পানিহাটিতে তো আপনি অনেক উন্নয়ন করলেন, যদি কিছু একটু আমাদেরকে বলেন, মানে উন্নয়নের ব্যাপার নিয়ে বিভিন্ন রকম কাজ করে চলেছেন, সমাজের কাজ করে চলেছেন, যদি কিছু একটু আমাদেরকে বলেন। দেখুন, পানিহাটিতে আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়, বিধায়ক মাননীয় নির্মল ঘোষ, পৌরপ্রধান সোমনাথ দে এবং আগে যিনি পৌরপ্রধান ছিলেন মলয় রায়, এবং সার্বিকভাবে আমরা যারা কাউন্সিলর রয়েছি, আমরা চেষ্টা করছি একটা বৃহৎ কর্মযজ্ঞের মধ্যে দিয়ে পানিহাটি যাচ্ছে। আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে পানিহাটি নতুন সাজে সাজবে, এবং সর্বোপরি সকলের প্রচেষ্টা এটার সঙ্গে যুক্ত। আমরা সামনেই দেখছি 2026 মানে ভোট, তো ভোটের একটা তো প্রিপারেশন রয়েছে আপনার। সেই যুদ্ধটা বা যে প্রস্তুতি, যুদ্ধের জন্য যে প্রস্তুতি নেওয়া হয় আর কি, সেই প্রস্তুতিটা কেমন চলছে? না, এসআইআর আবহে নির্বাচনেরটা আগে যখন হতো, নির্বাচনের 2 মাস আগে বা 3 মাস আগে, সেটা কিন্তু এবার অনেক আগে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। পানিহাটিও তার ব্যতিক্রম নয়। পানিহাটির 253টা বুথে আমরা এসআইআর এর ক্ষেত্রে মানুষের পাশে রয়েছি প্রত্যেকটা ওয়ার্ডে, এবং এক একটা ওয়ার্ডে প্রয়োজন অনুযায়ী একাধিক ক্যাম্প করে আমরা নির্বাচনে এসআইআর এর সহযোগিতা, ভোট অধিকার রক্ষার যে সহযোগিতা, সেটা মানুষের সাথে করছি এবং মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তৃণমূল কংগ্রেসই একমাত্র পানিহাটির ময়দানে রয়েছে। আর আপনি জানবেন, বাঙালিরা আজও রাস্তায় কোনো মন্দির দেখলে হাতটা কপালে চলে আসে। বাঙালিরা আজও রাস্তা দিয়ে চলার পথে কোনো সব্বাই গাড়ি দেখলে হাতটা কপালে চলে আসে, কারণ বাঙালি অপেক্ষা করে থাকে রাস্তায় কি আছে কে আছে দেখার জন্য। তাই রাস্তায় তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ নেই। পানিহাটির মানুষও দেখছে রাস্তায় তৃণমূল কংগ্রেস আছে, তার প্রতি ভরসা রাখছে। এই যে এসআইআর এখন যে চালু হয়েছে, প্রত্যেকের মানুষের যে এসআইআর নিয়ে যে একটা ভয় ছিল, এবং অনেক মানুষ তারা সুইসাইডও করেছে, আমরা সেই নিউজও পেয়েছি। তো সেইটা কিভাবে দেখছেন, মানে তাদের অ্যাকচুয়ালি ভোট দেওয়ানি 2002 সাল নিয়ে যাদের নামের লিস্টে নাম নেই, ভোটার লিস্টে, তো সেটা কিভাবে দেখছেন? কত মানুষ তো সুইসাইড বা অনেকে মারাও গেছেন, সেটাও আমরা খবরে দেখেছি। তো ভয়টা থেকে যাচ্ছে, ভয়টা আছে, ভয়টা এখনো আছে, ভয়টা থেকে যাচ্ছে।
কারণ ভয়টা থেকে যাচ্ছে এই কারণে যে আমার দেশের নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন যাদের সংবিধান রক্ষা করা বা গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব, তারা মিথ্যে কথা বলছে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালেন যে আমরা 2002-03 গাইডলাইন ফলো করে এসআইআর করছি। প্রথম কথা হচ্ছে, এসআইআর এর আগে কখনো হয়নি, যে এর আগে যেটা হয়েছিল সেটা আইআর বা এসএসআর। 2002-03 গাইডলাইন ফলো করছি, এটা মিথ্যা কথা। 2002-03 গাইডলাইন যদি ফলো করা হতো তাহলে সেটা প্রারম্ভিক হতো সাম্প্রতিক ভোটার লিস্ট, যেটা এক্ষেত্রে হচ্ছে না। ম্যাপিং করাতে হচ্ছে 2002-এর সাথে। 2002-03 গাইডলাইন যদি ফলো করা হতো তাহলে দেখা যেত যে 2002-03 কোনো এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হয়নি, এখানে হচ্ছে। 2002-03 নির্বাচন কমিশন একটা স্পষ্ট মিথ্যা কথা বলছে যে সেই সময় তো 4টে নথি দেখানোর কথা ছিল, এখন 11টা নথি আমরা অনেকটা সুবিধা করে দিয়েছি মানুষের। মনে থাকবে আপনার বা আমাদেরও মনে আছে যে সেই সময় কিন্তু কোনো নথি দেখানোর বিষয় ছিল না। নির্বাচন কমিশনের এখতিয়ার নয় নাগরিকত্ব বিচার করা। একটা খুব সহজ কথা, ভোট কারা দেবে? ভোটাররা। ভোটার কারা হবে? যারা নাগরিক তারা। এই জায়গা দিয়ে ঢুকে নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাইয়ের চেষ্টা করছে। খসড়া ভোটার লিস্ট বেরোবে, খসড়া ভোটার লিস্টে নাম থাকা মানে আপনি আপনার নাম থেকে গেল এরকম কিন্তু নয়। এর পরিহারের ক্ষেত্রে আমরা যদি দেখি, অনেক ক্ষেত্রে বহু নাম যেসব মানুষগুলো জানতেই পারেনি, ভোটের দিন গিয়ে জানতে পেরেছেন তাদের নাম ভোটার তালিকায় নেই। কাজে নির্বাচন কমিশন কি করতে চলেছে, পরবর্তী পদক্ষেপ কি হবে, সেদিকে আমাদের একটা সজাগ দৃষ্টি আছে। তো 2026-এর কি মনে হচ্ছে, মানে ভোটের আবহাওয়াটা কেন মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস থাকবে নাকি না অন্য কোনো দলীয় নেতার বা দলীয় পার্টির আগমন হবে বেশি, সিট কারা পাবে বেশি? বাঙালির কোনো অপশন নেই তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি ছাড়া। বিরোধী বা বিকল্প, মমতা ব্যানার্জির বিকল্প কে বলুন তো? যারা বাংলা ভাষা বলার অপরাধে অত্যাচার করে, যারা বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হলে পশ্চিমবঙ্গের মাঠ ঘাট গরম করে দেয়, আর ডবল ইঞ্জিনের সরকার উড়িষ্যাতে 100টা শুধুমাত্র হিন্দু, আরো বড় করে বললে ভালো হয়, যেটা হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষা বলার অপরাধে 100টা পরিবারে ঘর পুড়িয়ে দেয়। তারা, যারা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে, তারা যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অসম্মান করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করে, বা তারা যারা বাঙালি চেতনা আনতে চাইছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে দিয়ে, অথচ সেই শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি তার ডায়েরিতে লিখে গেছিলেন বাঙালির শেষ আইকন নেতাজি সুভাষচন্দ্র বোস দেশদ্রোহী এবং হিন্দু বিরোধী। বাঙালি সিদ্ধান্ত নেবে না বাঙালি নেতাজির পক্ষে থাকবে না শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষে থাকবে। আমরা দেখেছি, যখন একটু ব্যাকডেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে অভয় মঞ্চ নিয়ে আমরা দেখেছি, যেটা এখনো প্রায় অনেকে মানুষের মধ্যেই সেই আগুন জ্বলে ওঠে। তো আপনাকেও দেখেছি সেই অভয়ের মঞ্চের আমাদের যে আরজি কর ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে যদি লাস্ট মোমেন্টেও আপনি ছিলেন, তো সেটা নিয়ে যদি, সেটার বিচারটা কি হবে? আদৌ বিচার সেই জায়গায় কি দোষীরা শাস্তি পাবে? এখানে প্রশ্ন আছে, দোষী না দোষীরা, এখানে প্রশ্ন আছে। আমরা কলকাতা পুলিশ সিবিআই এর তদন্তকে মান্যতা দেব না দেব না, প্রশ্ন এখানে আছে। সুপ্রিম কোর্টের মনিটরে শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে তাকে আমরা মানব কি মানব না? আমি নিশ্চিতভাবে বলছি, আমি ছিলাম অভয়ার সববাহী গাড়িতে, আমি ছিলাম, যেটা পানিহাটি থেকে তার বাড়ি থেকে পানিহাটি শ্মশান অব্দি গেছে। তার আগের পরের ঘটনা অনেকেরই জানা, মেন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পোর্টাল সবাই সেখানে উপস্থিত ছিল। পরবর্তীতে যে ন্যারেটিভ গুলো তৈরি করা হয়েছে সেই মুহূর্তে বাস্তবতা কিচ্ছু ছিল না। অভয়ার আরজি কর থেকে অভয়ার
দেহ যখন আসে প্রায় 40 মিনিট বাড়ির নিচে ছিল এবং দোতলায় নিয়ে যাওয়ার পরে আরো 45 মিনিট। অভয়ের পরিবারের লোকজন কাঁধ দিয়ে তাকে নামায় এবং সবাই গাড়িতে ওঠে। সেখান থেকে পানিহাটি শ্মশান, হ্যাঁ অবশ্যই একটা মৃতদেহকে টপকে অভয়ের সৎকার। কারা করলেন সৎকার? বাবা মা। মুখাগ্নি করলেন, সৎকার করলেন, গঙ্গার থেকে জল আনলেন। একবারের জন্য কোনো প্রতিবাদ আমরা প্রত্যক্ষদর্শী দেখতে পাইনি। কোনো চ্যানেল দেখাতে পারেনি যে বাবা মা কেউ একবার হাত তুলে বলেছে আমরা আরো তদন্ত চাইছি, সৎকার চাইছি না। বেশ 24 ঘন্টা কাটলো, এই দাবি উঠলো না। 48 ঘন্টা কাটলো, এই দাবি উঠলো না। 72 ঘন্টার মাথায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন তার বাড়িতে, সেখানেও আমি ছিলাম। একবারের জন্য পরিবারের তরফ থেকে বলা হলো না যে তদন্ত বা পোস্টমর্টমে কোনো রকম গাফিলতি রয়েছে। বলা হলো দিদি আপনার উপর ভরসা, আপনি বিচার দেবেন। প্রেক্ষাপটটা বদলালো কখন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন তাদের বাড়িতে পৌঁছলেন, তাদের ক্ষেত্রে তাদের কাছ থেকে ওকালতনামা সই করালেন এবং তাদেরকে ভাবতে বাধ্য করলেন যে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী তাদেরকে সঠিক তদন্তের আওতায় আনছেন না। উদ্ভ্রান্ত এবং বিভ্রান্ত বাবা মা, স্বাভাবিক নিয়মে আমার ঘরের সন্তান হলে আপনার পারিবারিক কেউ হলে একই হতো। তাহলে তাদেরকে বিশ্বাস করে ফেললেন এবং বিশ্বাস করে ঘটনা ধর্ষণ বা গণধর্ষণ যাই হোক না কেন, ধর্ষণ হলেও তাকে গণধর্ষণে রূপান্তরিত করতে হবে এই আগ্রহে চলতে শুরু করলেন। দোষী একজন হোক বা বহুজন হোক না কেন, সঞ্জয় রায়ের প্রতি সিম্প্যাথি দেখিয়ে ফেললেন। পরবর্তী ক্ষেত্রে অনেক বিভ্রান্তিকর মন্তব্য, প্রাথমিকভাবে সিপিএম এর উপর ভরসা রাখা, তারপরে নবান্ন অভিযান। কোথাও যেন বাবা মা কি অসহায় আছে, কোথাও যে তাদের মনে হচ্ছে আমরা ভুল করে ফেলেছি। আমাদের বিশ্বাস আস্থা অটুট রাখা উচিত ছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি। ধর্ষণ আগেও হয়েছে, অভয়াকাণ্ডের আগেও ধর্ষণ হয়েছে, অভয়াকাণ্ডের পরেও ধর্ষণ হয়েছে এ রাজ্যে। সব ক্ষেত্রে যদি আপনি বিচার ব্যবস্থাকে ফলো করেন, রাজ্য সরকারের ভূমিকাকে পর্যবেক্ষণ করেন, দোষীরা 60 দিন, 65 দিন, 71 দিনের মধ্যে সর্বোচ্চ সাজা পেয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল এনেছেন, সর্বসম্মতিক্রমে বিধানসভায় পাশ হয়েছে। আবার অভয়ার মা বাবার হাত ধরা সেই ব্যক্তিরা যারা বলছেন অভয়া বিল কঠোর, তাই জন্য এটাকে আইন হিসাবে প্রণয়ন করা যাবে না। এই যে দ্বিচারিতা, কোথাও কি এই দ্বিচারিতার জন্য ন্যায্য বিচার পাচ্ছেন না বলে মনে হচ্ছে অভয়ের মা বাবাকে? আমি আজও বলি, যত বিষেধঘাত তারা আমার নেত্রী, আমার দলের বিরুদ্ধে করুক, তারা যা হারিয়েছেন সেটা অপূরণীয় ক্ষতি। সেই ক্ষতি আমরা কেউ পূরণ করতে পারবো না। শুধু তৃণমূল কংগ্রেসের অভয়ের প্রতি আবেগ নেই, এটা সম্পূর্ণ মিথ্যে, আমাদের সকলের আছে। কিন্তু বাংলাদেশকে অনুসরণ বা অনুকরণ করে যারা সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামাতে চেয়েছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদটুকুই আছে। অভয়রা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অভয়া ন্যায় বিচার পাক, আর ভবিষ্যতে কেউ যেন আর অভয়া না হয়ে ওঠে, এটাই তো দাবি, এটাই তো আর্জি। এসআইআর যে হচ্ছে এখন প্রত্যেকটা জায়গাতে, ভোটের ক্ষেত্রে কি কোনোভাবে এফেক্ট পড়বে? কারণ কিছু মানুষজন যারা আপনার বাইরে থেকে এসে থাকছে, অনেক মানুষজন, সেই ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে? আমার মনে হয় না পড়বে। দেখুন, এটা রুটিন প্রসেস। যারা মারা গেছেন তাদের নাম বাদ যাবে, যারা শিফটেড তাদের নাম বাদ যাবে, যারা এগুলো তো স্বাভাবিক নিয়মের প্রসেস। আজকে এসআইআর হচ্ছে, 6 মাস পরে আবার হবে না তো? তার মধ্যে কিছু মানুষ মারা যাবেন, কিছু মানুষ শিফট করবেন, কারণ এটা চলতেই থাকবে। হতেই তো পারতো, এটা রিভিশন তো হতেই পারতো, যে রিভিশনে বিএলওরা মানুষের বাড়ি বাড়ি যাবে, ডেথ ভোটারদেরকে বাদ দিয়ে দেবে, শিফটেড ভোটারদেরকে বাদ দিয়ে দেবে। এই রিভিশন হওয়া নিয়ে তো কোনো আপত্তি নেই। আপত্তি অন্য জায়গায়। আপত্তি হচ্ছে কেন 2002-03কে মান্যতা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে 2009 সালে ডিলিমিটেশন হয়েছে, তার ফলে অনেক বিধানসভা, অনেক বুথ
তার থেকেও ইম্পর্টেন্ট কথা হচ্ছে 2019 সালে 10ই জুলাই নির্বাচন কমিশন সংসদে হলফনামা দিয়ে জানায় যে তাদের ভোটার লিস্টে একজনও বিদেশি ভোটারের নাম নেই। তাহলে নির্বাচন কমিশন কি তাদের সিদ্ধান্তকে নিজেরাই চ্যালেঞ্জ করে ফেলছে? কেন এসআর? কেন হঠাৎ কেন এসআর? রুটিন রিভিশন এগুলো তো খুব স্বাভাবিক প্রক্রিয়া। আমি আপনাকে বলি, কালীগঞ্জের বাই ইলেকশনের আগে 6,000 ভোটারের নাম বাদ গেছে। ডেথ ভোটার, শিফটেড ভোটারদের নাম বাদ গেছে। তৃণমূল কংগ্রেসের রেজাল্ট এফেক্ট হয়নি। তাহলে হঠাৎ করে এখনই বা হবে বলে মনে হচ্ছে কেন? আমার মনে হয় না। দেখুন, একটা জিনিস লক্ষ্য করবেন, এসআর, রোহিঙ্গা এসব নিয়ে যারা মাতামাতি করছিল তারা গীতা পাঠ থেকে শাহজাহানে চলে এসেছে। কাজে কোনোটারই স্টিক করে থাকতে পারছে না, বুঝতে পারছে না কোনটা দিয়ে হবে। যেখানে দেখিবে চাই, যেখানে চাই পাচ্ছে লাফাচ্ছে। রোহিঙ্গা কোথায়? রোহিঙ্গা আপনি দেখেছেন? একটা রোহিঙ্গা বলছে 1 কোটি রোহিঙ্গা। 1 কোটি রোহিঙ্গা মানে প্রতি 10 জনে একজন রোহিঙ্গা। আপনার পাড়ায় খুব কম করে হলো, আপনার অঞ্চলে, আপনার বুথে 1000 লোকের মানুষের পাশে একজন রোহিঙ্গা দেখাতে পারবেন? আমি দেখেছি, আমি একটা রোহিঙ্গা দেখেছি। এই বাংলার মাটিতে একজন রোহিঙ্গাকে দেখেছি, যে রোহিঙ্গা ভাষা বুঝতে পারেনি। আমি তাকে প্রশ্ন করেছিলাম আমার ভাষায়, ইঙ্গিতে, যে তোমরা মায়ানমার থেকে এলে, এসে এখানে জমি বাড়ি করে নিলে, 2-3টি নির্বাচনে ভোট টোটো দিয়ে নিলে, তা এত কিছু কিভাবে সম্ভব হলো? ও আমাকে যে রোহিঙ্গাতে ওদের ভাষায় যেটা উত্তর দিয়েছিল সেটা আমি গুগলে ট্রান্সলেট করে জানতে পারলাম যে ও বলেছিল, মোদি হ্যায় তো মনকি হ্যায়। আর রোহিঙ্গা নেই ভারতবর্ষে। রোহিঙ্গা, আজকে রোহিঙ্গা নিয়ে কথা বলছে কারা? বিজেপি কথা বলছে। আপনার মনে থাকবে সালটা 2022, আমি যদি খুব ভুল না করি তারিখটা 17ই আগস্ট। ইউনিয়ন মিনিস্টার কেন্দ্রীয় হরদীপ সিং পুরী একটা টুইট করেছিলেন যে দিল্লিতে বসবাসকারী রোহিঙ্গাদের জন্য আমরা ফ্ল্যাট বানিয়ে দিচ্ছি। কাজে নির্বাচনের আগে এসে রোহিঙ্গাদের নিয়ে পড়তে হবে। তাহলে উদ্দেশ্যটা কি? বিজেপির কোনো নেতা পরিষ্কারভাবে বলতে পারবে যে 2019, 2021, 2024 যে মতুয়া সম্প্রদায়ের ভাই বোন মারা ভোট দিয়েছিল তারা এবার ভোট দিতে পারবে? বলুক। প্রশ্ন হচ্ছে কেন পারবে না? নির্বাচন কমিশনের উদ্দেশ্য তো নাগরিকত্ব যাচাই করা নয়। নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতি পরিবর্তন করে নির্বাচনটাকে যারা প্রহসনে পরিণত করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আমাদের সম্মুখ লড়াই, রিভিশনের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। সমাজ ব্যবস্থা মনে হচ্ছে এখনো, সবাই বলে পশ্চিমবঙ্গে তো এখনো অনেক ওই পিছিয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থাটা পিছিয়ে যাচ্ছে। এত চাকরি হারা হলো, অবশ্য কদিন আগে আমরা রায় দেখলাম যারা চাকরি হারা হয়েছে তারা চাকরিগুলো আবার ফিরেও পেয়েছে। তো এই বিষয়টা কেন হচ্ছে এরকম? মানে অন্যান্য স্টেট বলছে আমরা এগিয়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গ তো তোমরা পিছিয়ে যাচ্ছ, তোমাদের শিক্ষা ব্যবস্থা নেই, ফলে স্টুডেন্টসরা বাইরের কলেজে পড়তে যাচ্ছে, এখানকার পড়লে তারা মানে ঠিক মতো সেই এডুকেশনাল দিক থেকে তারা সেই গাইডলাইনটা পাচ্ছে না। কেন হচ্ছে এটা? আমি একমত নই। আপনি যদি 26,000 এসএসসির কথা বলেন, দুর্ভাগ্যজনক। কিন্তু ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে। আপনি একজন বিচারপতি এক রকম রায় দেবে, আর কিছু আইনজীবী তারা বাংলাটাকে ধ্বংসের মুখে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি বিজেপির ব্যাপমের কথা এখানে আনবো না। আমি ত্রিপুরায় 10,323 শিক্ষক তাদের কথা বলছি না। আমি শুধু একটা কথা বলছি যে দুর্নীতিমুক্ত অঞ্চল, দুর্নীতিমুক্ত রাজ্য, দুর্নীতিমুক্ত দেশ বা দুর্নীতিমুক্ত পৃথিবী আমরা পাইনি। দুর্নীতি এখনো সব ক্ষেত্রে আমাদের সাথে জড়িয়ে আছে।
সেক্ষেত্রে দাঁড়িয়ে 26,000 মানুষের চাকরি চলে যেতে হবে বা খেয়ে নিতে হবে, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে হবে, এটা যাদের প্রাইমারি উদ্দেশ্য। বিকাশ ভট্টাচার্যের মতো উকিলরা যারা পৈশাচিক আনন্দ করে 26,000 চাকরি চলে যাওয়ার পর, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু 10,323 হয়ে মামলা লড়েছিল ত্রিপুরায়। কাজেই এদের দ্বিচারিতা, কোথাও তো আপনাকে মানবিক হতে হবে। ন্যাচারাল জাস্টিস বলছে যে 100 জন দোষী ছাড়া পেলেও একজন নির্দোষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। যে নিয়মটা আমরা 32,000 ক্ষেত্রে দেখলাম, সেটা 26,000 ক্ষেত্রে হলো না কেন? আমি মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে সর্বোচ্চ সম্মান দিই, কোথাও তো হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। কাজেই উদ্দেশ্যটা কি? আরজিকরকে কেন্দ্র করে বা কোভিডকে কেন্দ্র করে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া, 26,000কে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দেওয়া। বিভিন্ন ক্ষেত্রে আমি জনমানসে আমি আমার নীতি আদর্শের প্রতিফলন ঘটাতে পাচ্ছি না, কাজেই আমাকে অরাজকতা তৈরি করতে হবে। কিন্তু দেখুন, তারপরেও বাংলার মানুষ কিন্তু রাজনীতি যদি একটা প্রেক্ষাপট হয়, নির্বাচন তো তাহলে একটা পরীক্ষা এবং তার ফলাফল। বাংলার মানুষ কিন্তু মমতাতেই আস্থা রাখছে, তৃণমূল কংগ্রেসেই ভরসা রাখছে। কোথাও যে এগুলো, এই ন্যারেটিভ গুলো বাংলাকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হচ্ছে, কোথাও হয়তো মানুষ বুঝতে পারছে আগামী দিনও তার প্রতিফলন ঘটবে বলেই আশা রাখি। আচ্ছা, আপনি নিজেও একজন আধ্যাত্মিক মানুষ। কিছুদিন আগে আমরা দেখেছি যে গীতা পাঠ হয়েছে, সেখানে 5 লক্ষ উপর মানুষ সমাগম হয়েছে। সেটা কিভাবে দেখছেন? এটা রাজনৈতিকভাবে দেখছি। এই কারণে রাজনৈতিকভাবে দেখছি, ওই মঞ্চে কার্তিক মহারাজ যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত, তার সঙ্গে তার মাস্তাতো ভাই সিভি রামন বোস, উনিও যৌন হেনস্থায় অভিযুক্ত। তারা দাঁড়িয়ে আমাদেরকে ধর্মের কাহিনী শোনাবে। আমি হিন্দু সন্তান, আমি আমার ধর্মকে বিশ্বাস করি, অন্য ধর্মকে সম্মান করে। 5 লক্ষ লোকের ন্যারেটিভ কোন প্রদেশ থেকে এসছে দেখার দরকার নেই। ওখানে যারা ছিল, আপনি বিশ্বাস করেন তারা নিয়মিত গীতা পাঠ করে? আমি তো 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে যাব, বাইবেল পড়ে যাব না। কাজেই গীতাকে নিয়ে হিন্দু ধর্মকে বাংলায় নির্বাচনের আগে উস্কানি দিয়ে খুব একটা লাভ হবে না। বাঙালি দুর্গাপুজো করে, বাঙালি কালী পুজো করে, বাঙালি দুর্গাপুজোয় বেশ কিছু জায়গায় মাকে ভোগের সঙ্গে মাছ দেয়, বাঙালি তারা মাকে মাছের ভোগ দেয়, দক্ষিণেশ্বরে মাকেও মাছের ভোগ দেওয়া হয়। সেই বাঙালিকে যদি আজকে নতুন করে শেখায় যে আমিষ নিষিদ্ধ করতে হবে, আপনার খাদ্যাভ্যাসের ওপর আমরা নজরদারি করব, আমিষ খাওয়া যাবে না, নবরাত্রিতে আমিষ খাওয়া যাবে না, শ্রাবণ মাসে আমিষ খাওয়া যাবে না, আপনার মনে হয় বাঙালি মানবে? তাহলে তো বাঙালিকে বলবে যে আপনার বাড়ির শ্রাদ্ধের কোনো অনুষ্ঠান হলে তারপরে মৎস্যমুখীও করা যাবে না। বাঙালি বিশ্বাস করবে সেটা, বাঙালি মেনে নেবে সেটা। আমি বাঙালিকে যতটা চিনি, আমি বাঙালি হয়ে বাঙালিকে যতটা বুঝি, বাঙালি কোনোদিনও কারুর ডিক্টেটরশিপ মানেনি বলে বাঙালি একা লড়াই করার প্রস্তুতি নিয়েছিল দেশকে স্বাধীন করার জন্য। আজও সেলুলার জেলে 70% মানুষ যারা বাঙালি, আজও সারা ভারতবর্ষের যিনি দেশকে স্বাধীন করে যেতে পারেননি, কিন্তু স্বাধীনতা স্পৃহা যিনি তৈরি করে গেছিলেন, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক তাই। সমাজের উন্নয়ন নাকি রাজনীতি, আগামী 5 বছর আপনি কোথায় নিয়ে দেখতে চাইছেন? রাজনীতি তো সমাজের উন্নয়নের জন্য, রাজনীতির মাধ্যমে সমাজের উন্নয়ন, আলাদা প্রেক্ষাপট হতে পারে না। আগামী 5 ইয়ার্স আপনি নিজেকে কোথায় নিয়ে দেখতে চাইছেন? দলের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে,
দল যে দায়িত্ব দেবে সেটা নিখুঁতভাবে পালন করব, এই বিশ্বাস নিয়ে পথ চলা। কোনো চ্যালেঞ্জিং এর ব্যাপার আছে, মানে যখন ধরুন কোনো কাজে ব্যর্থ হয়ে গেলেন, কোনো চ্যালেঞ্জ, আমাকে চ্যালেঞ্জ নিয়ে করতে হবে, এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে? আচ্ছা, প্রতিটা ব্যর্থ দিন বা প্রতিটা ব্যর্থ রাত আমাকে শেখায় পরের দিন ভোরে উঠে এই কথাটা বলতে, প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখব বলে, হে আমার আগুন তুমি আবার ওঠে জ্বলে। এটা শেখায়। মোটিভেশন কোথা থেকে আসে, ফ্যামিলি নাকি না রাজনীতি? ফ্যামিলি, রাজনীতি কোনোটারই বাইরে নই আমি। দুটো মিলিয়ে একটা ব্যালেন্স করার চেষ্টা করি। কখনো কখনো কোনোটা বেশি হয়ে যায়, কখনো আবার অন্যটা কম হয়ে যায়। সমাজ, বাড়ি মানে পরিবার নাকি রাজনীতি, এই তিনটের মধ্যে থেকে যদি বলে আপনাকে একটাকে চুজ করতে হবে, তাহলে কোনটাকে চুজ করবেন? এখন রাজনীতির বাইরে বেরোনোর কোনো পথ নেই। পরিবারকে যতটা সম্ভব সময় দিয়ে আমি যে দায়বদ্ধতা নিয়ে ফেলেছি সেই দায়বদ্ধতা পালন করা আমার প্রাথমিক লক্ষ্য। আগামী বছর সমাজ এবং আমাদের রাজ্যকে কিভাবে সুরক্ষিত মানে আরো বেশি করে করা যায়, তার কোনো প্রতিশ্রুতি বা কি করলে আরো বেশি ভালো হয় সেটা যদি না, এটা অবশ্যই, এটা সম্পূর্ণভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনাটাকে নিচু স্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তিনিই ভাবছেন। বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি কেউ চেনে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। মাটির মানুষ, প্রান্তিক মানুষের কাছের মানুষ, তিনি যেভাবে বাংলা নিয়ে ভাবেন সেটাই শেষ ভাবনা। আর আমাদের মতো সৈনিকেরা নিচু স্তর অব্দি সেটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। সেবাশ্রয়ে এখন আমরা দেখছি প্রত্যেকটা ক্যাম্প অনুযায়ী হচ্ছে, তো এটা নিয়ে যদি একটু কিছু বলেন। মানে অভাবনীয় একটা পরিকল্পনা, যেটা আমি বিশ্বাস করি সারা ভারতবর্ষের 543 জনের মধ্যে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবতে পারেন। এত কেউ ভাবতে পারেননি। আমাদের দলের সব সাংসদ, বিরোধী দলের আমাদের বিরোধী যারা, সব সাংসদকে কনসিডার করে বলছি, তাবৎ সাংসদরা, একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন মানুষের ন্যূনতম চাহিদাটা স্বাস্থ্য। অন্ন, বস্ত্র, বাসস্থান যেটা সরকার তৈরি করবে, সরকার পাশে থাকবে, তার বাইরে যেটা প্রাথমিক চাহিদা সেটা স্বাস্থ্য। এই ভাবনাটা তিনি আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছেন। এখন তো আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্র মাননীয় সাংসদ পার্থ ভৌমিকও সেই ভাবনায় অগ্রসর হচ্ছে। এই পরিকল্পনাটা, ওই যে এত ভোটে যেতে কি করে প্রশ্নটা আসে না, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ভোটে যেতে কি করে। আমি বলছি আপনাদের কাছে, ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে যতগুলো বুথ ততগুলো দফায় নির্বাচন হোক, প্রতিটা বুথে যতগুলো বিরোধীদের দাবি তত সিআরপিএফ মোতায়েন করা হোক, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটের মার্জিন একই থাকবে। এটা চ্যালেঞ্জ। বিরোধীরা বলছে যে সেবাশ্রয় করে, লক্ষ্মীর ভান্ডার করে কোনো লাভ নেই, আমরা তোমাদেরকে আরো বেশি করে মা বোনেদের ঘরে ঘরে আমরা আরো বেশি করে টাকা দিচ্ছি, বা আমাদের সাথে যোগদান করো, সুবিধা হবে। এটা একদম, এটা আমি শুনেছি। আমার পাশের বাড়ি এক দিদি, তাকে একজন বিজেপির ওই যে বলে না ওরা কারিয়াকর্তা এসে বলছে, দিদি এবার কিন্তু আমাদের ভোটটা দিও, মমতা ব্যানার্জি তো মাত্র 1000 টাকা দিচ্ছে, আমরা ক্ষমতায় আসলে 2500 টাকা দেবো। দিদি বলে, শোন না বাবু, শোন, 2500 টাকা দিস না বাবু। কেন দিদি, ওরা 1000 দিচ্ছে, 2500 আমরা দেবো, পছন্দ না? বললো, না আগে যে 15 লাখ টাকা দিয়েছিলেন ওটাই এখনো খরচ করে উঠতে পারেনি, আবার 2500 টাকা দিবি, কিভাবে খরচা করবো? এই মিথ্যে কথা। মমতা ব্যানার্জি 2021-এর নির্বাচনের আগে বলেছে ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার চালু করবো। লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়েছে, মানুষ পাচ্ছে। আর 2014 ক্ষমতার আসার আগে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পাইয়ে দেব। বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করব। সত্যি আর মিথ্যের ফারাকটা মানুষ বুঝতে পারে না মনে হয় আপনার?
মানুষ তো পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, যুব স্বাস্থ্যসাথী পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে, ঐক্যশ্রী পাচ্ছে, সাইকেল পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার মানুষ পাচ্ছে। একটা প্রকল্প বলুন, কেন্দ্রীয় প্রকল্প, যেটা আমাদের বাংলায় একটা পরিবারকে স্পর্শ করেছে। আপনি বাংলায় যে কোনো পরিবারকে দেখান, আমার আপনার ঘরে মেডিক্লেম থাকলেও আমরা যেন বাড়ির মাকে বলছি, না মা একটা স্বাস্থ্যসাথী করিয়ে নাও, কারণ মেডিক্লেমে অনেক বাছবিচার আছে, স্বাস্থ্যসাথীতে নেই। নারীদের কথা আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলার মহিলাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভেবেছেন আর কেউ কখনো ভাবেননি। বাংলার মা বোনেদের সমর্থন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে, কারোর বাবার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে হারাবে। বিক্ষিপ্ত দু তিনটে ঘটনার কথা আপনি বলতেই পারেন, আমি শুনতে বাধ্য, কিন্তু আপনি বলুন এর আগে মহিলাদেরকে এইভাবে মাথা উঁচু করে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কে সাহায্য করেছেন? এটা আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি এটা নির্বাচনের আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা ধার বা অন্য কিছু নয়। 14.5 বছর ধরে মহিলাদের কন্যাশ্রীকে নিয়ে বলুন তো, সেই মেয়েটাকে আমরা তো চিনি, যে মেয়েটার নাম অর্চনা হতে পারে বা আয়েশা হতে পারে, সেই মেয়েটা বামপন্থী পরিবারের একটা মেয়ে। সেই মেয়েটা যখন তার বাবাকে বলে তোমার ঘরে কার্ল মার্কসের ছবি থাক, তোমার ঘরে লেনিনের ছবি থাক, আমার বইয়ের মলাটের ছোট্ট একটা কোণে আমি মমতার ছবি রেখে যেতে চাই, কারণ আমাকে যিনি শিক্ষিত করলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ একজন পুরুষ শিক্ষিত হলে একজন মানুষ শিক্ষিত হয়, একজন মহিলা শিক্ষিতা হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়। এই ভাবনা যিনি ভাবতে পারেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কে? আমরা জানি যে এসসি এসটি যে রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে, যারা জেনারেল কাস্ট, ওদের জন্য স্কুল কলেজ বা যে কোনো সরকারি পরীক্ষার ক্ষেত্রে তারা কিন্তু এখনো পিছিয়ে যাচ্ছে। এইটা কি কোনোভাবে কোনো চেঞ্জেস বা কিছু আসবে আগামী দিনে? এটা ভারতবর্ষের আইন, এটা আমাদের পশ্চিমবঙ্গে বা কোনো রাজ্যের ক্ষেত্রে এই আইনের কোনো সংশোধন আনার কোনো মানে কোনো রকম ভাবে কোনো বিষয় হতে পারে না। এটা ভারতবর্ষের আইন, সেখানে সে ভারতবর্ষের এই আইনটা মানতে সব রাজ্য বাধ্য। কাজেই এই বিষয়ে নিশ্চয়ই যারা এই আইন প্রণয়ন করেছেন তারা ভালো মন্দ সবকিছু বিচার বিবেচনা করে করেছেন। পক্ষেও মত থাকবে, বিপক্ষেও মত থাকবে, তবে সার্বিকভাবে যারা সামগ্রিকভাবে ভারতবর্ষের সংসদে এই আইন এনে তার বাস্তবায়নের জন্য বিভিন্ন রাজ্যে পাঠিয়েছে, আগামী দিনে তারা ভাববেন কতটা ভালো বা কতটা খারাপ দিক আছে। ভোটের ময়দান 2026, আমরা আর কিছুদিনের অপেক্ষা রয়েছে, লড়াই তো চলবে একদম টক্কর। সেই চ্যালেঞ্জিং ব্যাপারটা যদি কিছু একটা বলেন। হ্যাঁ, এই লড়াইটা একটু অন্যরকম লড়াই। রাজনীতির লড়াই একরকম, আর যে সংস্থাগুলো নিরপেক্ষ সংস্থাগুলো তারা যখন একটা রাজনৈতিক দলের শাখা সংগঠন হিসাবে কাজ করে তখন লড়াইটা কঠিন হয়ে পড়ে। যখন রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ধর্মকে হাতিয়ার করে বারবার আঘাত করা হয় তখন লড়াইটা কঠিন হয়ে পড়ে। তবে এই কঠিন লড়াইয়ে আবার বলছি, বাংলা বা বাঙালি উত্তীর্ণ হবে, বিকজ বাঙালির হাতে কোনো অপশন নেই মমতা ব্যানার্জি ছাড়া। সমাজকে ঐক্যবদ্ধ করতে আর নতুন কি কি প্রকল্প নিয়ে আসতে, মানে 2026-এ 94টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বাস্তবায়িত করছে। কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনার পরেও একটা প্রকল্প বন্ধ হয়নি। আমাদের প্রায় 2,00,000 কোটি টাকা দেনা, দেনা মানে 2,00,000 কোটি টাকা আমাদের পাওনা কেন্দ্রীয় সরকারের কাছে, তা সত্ত্বেও একটা প্রকল্প একদিনের জন্য বন্ধ করেননি যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাতে পারেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, কাজেই আমি এখনো বলছি বিক্ষিপ্ত দু একটা ঘটনা ঘটেনি বাংলা এরকম নয়, কিন্তু বিকল্প কি?
আপনি যদি তার সমালোচনা করেন, সেই অধিকার এই বাংলায় রয়েছে। মাথা উঁচু করে রাস্তায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করুন, আপনার দিকে একজনও তেড়ে আসবে না। আপনি যান উড়িষ্যায় গিয়ে বিজেপির সমালোচনা করুন, উত্তরপ্রদেশে যান বিজেপির সমালোচনা করুন, গুজরাটে যান গিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহের সমালোচনা করুন, তখন গণতন্ত্রের কথা আর বলবেন না। এই ত্রিপুরাতে দাঁড়িয়ে, আমাদের ত্রিপুরাতে শক্তি খুব ক্ষীণ, অথচ সেই ক্ষীণ শক্তির একটা দলীয় কার্যালয় ভেঙে দিতে হলো। কারা গণতন্ত্রের কথা বলছে? বাংলায় গণতন্ত্র নেই বলে যারা চিৎকার করছে, তারা বাংলার বাইরেকে দেখেনি। পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনের নিয়ে এই বাংলাতে কথা হয়। আপনি ত্রিপুরায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনে 95% ক্ষেত্রে প্রার্থী দিতে পারে না বিরোধীরা। আসলে বাংলা খুব সফট টার্গেট, জানেন তো। স্বাধীনতার পূর্ববর্তী সময়তেও বাংলা খুব সফট টার্গেটই ছিল। এখনো আবার নতুন করে বাংলাকে সফট টার্গেট বানানোর চেষ্টা করা হচ্ছে। বাংলা কোনো ভাষা নয়, এটা বলার পরেও যারা তাকে ডিফেন্ড করতে নামে, তিনি একজন বাঙালি, তার রক্তে বাঙালির রক্ত রয়েছে, এটা ভাবতে আমার ঘৃণা লাগে। পলিটিশিয়ান যদি না হতেন তাহলে কি করতে, মানে কি হতেন অ্যাকচুয়ালি? যা করছি তাই করতাম, ব্যবসা করতাম, ব্যবসাটা করছি, ব্যবসাটাই করতাম। সব থেকে কি খেতে ভালোবাসেন? প্রিয় খাবার? বিরিয়ানি। পানিহাটির ওখানে অনেকগুলোই আমরা বিরিয়ানির দোকান জানি। আর অবসর সময় কিভাবে ফ্যামিলির সাথে টাইম কাটান? মানে কি করতে ভালো লাগে? আমি গান শুনতে ভালোবাসি। আমি অবসর সময় মানে আমি প্রচন্ড গান শুনতে ভালোবাসি। আমি বই পড়তে ভালোবাসি। বই পড়াটা হয়তো হয় না এখন, মোবাইলেই তার অনেকটা অংশ, ডিজিটাল যুগ এখন। কিন্তু গানটা আমি শুনি, নিয়মিত গান শুনি, বিশেষত বাংলা গান শুনি। পানিহাটিতে আমরা দেখেছি বড় করে রথযাত্রা হয় এখন সব জায়গাতেই, যে এত মানে দ্বিতীয় রথের দীঘাতে একটা মন্দির করেছে এবং সব জায়গায় তো রথের মানে জগন্নাথ দেবের মন্দির করেছে, সেটা কিভাবে দেখছেন? না, বাঙালির জগন্নাথ দেবকে দীঘায় মন্দির হওয়ার আগে থেকেই একাত্ম করে নিয়েছিল। কারণ বাঙালি জগন্নাথ দেবকে পুজো দিতে হবে বলেই পুরী যেত। সেই জগন্নাথ দেব যখন বাংলায় অবস্থান করছে, বাঙালি হিসাবে তো গর্বিত হওয়ার কথা, আহ্লাদিত হওয়ার কথা, উৎফুল্ল হওয়ার কথা, যে যারা সবসময় পুরী পৌঁছতে পারছে না, যে কোনো সমস্যার কারণে হোক, তারা দীঘায় গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। হ্যাঁ, নিশ্চয়ই মাহেশেও আমাদের জগন্নাথ দেবের মন্দির আছে, কলকাতাতেও আছে, কিন্তু কোথাও একটা নতুন করে জগন্নাথ দেবকে বাঙালি পেয়েছে। রথ নিয়ে বা জগন্নাথ দেবের প্রচার বা প্রসার নতুন করে শুরু হয়েছে এরকম তো নয়। আমার আপনার ছোটবেলা, আমাদের আগের প্রজন্ম ছোটবেলাও একটা রথ কিনতো, তাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বসাতো। নতুন করে কিছু হয়। এটা নিয়েও কন্ট্রোভার্সি একটা ক্রিয়েট হয়েছিল। হ্যাঁ, তা বাঙালি তো চিরকালই জগন্নাথ দেবের আরাধনা করে এসেছে। রথ, উল্টো রথ, মেলা, পাঁপড় ভাজা, জিলিপি, এগুলো তো বাঙালির কালচারের সঙ্গে মিশে আছে। আজকে হঠাৎ করে উড়িষ্যার জগন্নাথ দেব বা বাংলার জগন্নাথ দেব নয়, এই প্রশ্ন আসছে কেন? ঠিক, অনেকক্ষণ পেলাম, সময় তো শেষের দিকে। আমার যদি শো নিয়ে যদি কিছু একটু বলেন দর্শকদের, অডিয়েন্সকে। টকবক উইথ ওয়েন্দ্রিলা শোতে আজকে আপনি এলেন, পডকাস্ট শোতে। না, ওয়েন্দ্রিলার সাথে থাকবেন, আমি প্রথমবার ওর সাথে শো করলাম। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আমরা কথা বললাম, যে কথা অনেক হতে পারে, কিন্তু তার মধ্যে যদি বুদ্ধিমত্তা না থাকে, কথাগুলো যেমন ক্লিশে হয়ে যায়। ভালো লাগার শো একটা। থ্যাংক ইউ দাদা।